বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভালো আছো সবাই? ঘরে আছো, সুস্থ আছো? খুবই ভালো লাগলো জেনে যে তোমরা সবাই ভালো আছো। আমরা কদিন ধরেই আলোচনা করছি কি বায়ুমণ্ডল নিয়ে। বায়ুর উপাদান আলোচনা করেছি, বায়ুমণ্ডলের স্তর আলোচনা করেছি। তারপরে যে কথাগুলো আসে সেটা হচ্ছে আমাদের আজ খুব গরম, তাই না? আকাশে মেঘেরও উপস্থিতি অনেক, তার মানে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি হবে। হ্যাঁ, এই কথাগুলো আমরা কিসের জন্য বললাম? এগুলো হচ্ছে আমাদের আবহাওয়া নিয়ে আলোচনা। আমরা প্রতিনিয়তই এই আবহাওয়া নিয়ে আলোচনা করি। আজকে গরম, আজকে ঠান্ডা, আজকে মেঘলা, আকাশটা খুব মেঘাচ্ছন্ন, বাইরেটা কেমন যেন ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, কি রোদ, তাকানোই যাচ্ছে না। এগুলো সবই হচ্ছে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর ব্যাপার। তাহলে জেনে নেই যে আবহাওয়া এবং জলবায়ু জিনিসটা কি। প্রথমে আসি আবহাওয়া। কোনো একটি ক্ষুদ্র স্থানের বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এগুলোর একটা সার্বিক ফলাফলই হচ্ছে আমার আবহাওয়া। তাহলে কি হলো? অল্প স্থানের সাময়িক যে অবস্থা, বায়ুমণ্ডলের নিম্নস্তরের সাময়িক যে অবস্থা, সেটাকেই বলা হয় আবহাওয়া। এরপরে আবহাওয়ার সাথেই যে শব্দটা একদম ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুটা কি? একটা বৃহৎ স্থানের, একটু আগে বলেছিলাম অল্প স্থানের, আর এটা হচ্ছে একটি বৃহৎ স্থানের দীর্ঘদিনের আবহাওয়ার গড় ফলাফলই হচ্ছে জলবায়ু। একটা বৃহৎ স্থান, ধরো আমাদের এই উপমহাদেশ, দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে কোন সময়টা গরম হয়, কোন সময়টা ঠান্ডা হয়, কোন সিজনে হচ্ছে বৃষ্টিপাতটা বেশি হয়, অনেক দিন ধরে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা পর্যবেক্ষণ করতে 20, 25, 30, 40 বছর, অনেক বছর সময় চলে যায়। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে সব সময়ই দেখা যাচ্ছে আমার এই যে এখন অগাস্ট মাস, এই সময়টা খুবই গরম থাকে। এবং এই অগাস্ট মাসে কিন্তু মানে ঘন ঘন বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কোনো লাগাম নেই, যখন খুশি তখনই বৃষ্টিপাত হতে পারে। আবার একটু কিছুদিন পর দেখবো যে আস্তে আস্তে আবহাওয়াটা ঠান্ডা হতে শুরু করেছে, এবং একটা পর্যায়ে বেশ শীত পড়তে শুরু করে দেয়। এটা আমার জানুয়ারি মাসে প্রচুর শীত। তারপরে দেখা যাবে যে আবার মার্চ এপ্রিল থেকে গরম হতে শুরু করেছে। এই যে পরিবর্তন, এটা পর্যবেক্ষণ করে হচ্ছে জলবায়ু বিজ্ঞানীরা হচ্ছে এই অঞ্চলের আবহাওয়াটার একটা গড় ফলাফল বের করে ফেলেছেন। সেটাকেই বলা হচ্ছে আমাদের জলবায়ু। তার পরিপ্রেক্ষিতে বের হয়ে গেছে কি আমার এই অঞ্চলের জলবায়ুটা হচ্ছে মৌসুমী জলবায়ু। এবং আরেকটা পর্যবেক্ষণ করে দেখেছেন তারা যে হচ্ছে আমাদের এই অঞ্চলে শীতকালে একদিক থেকে বায়ু প্রবাহিত হয়, আবার গ্রীষ্মকালে আরেক দিক থেকে বায়ু প্রবাহিত হয়। শীতকালে উত্তর থেকে আসে, গ্রীষ্মকালে দক্ষিণ থেকে বায়ু প্রবাহিত হতে শুরু করে। তো আমার একটা বৃহৎ অঞ্চলের দীর্ঘদিনের আবহাওয়ার গড় ফলাফলই হচ্ছে জলবায়ু। তাহলে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো কি কি হলো? উপাদান হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, দৃষ্টি স্বচ্ছতা, এটাকে আমরা বাড়িপাত বলতে পারি, কারণ এর সাথে কুয়াশা, শিশির, তুষারপাত সবই জড়িত। দৃষ্টি স্বচ্ছতা, এগুলোই হচ্ছে আমার আবহাওয়া জলবায়ুর উপাদান। ও আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বাদ চলে গেছে, সেটা হচ্ছে বায়ুর আর্দ্রতা।
বায়ুর আর্দ্রতা, এটি হচ্ছে আমার আবহাওয়া জলবায়ুর উপাদান। তার মানে এই জিনিসগুলোর তারতম্যের ফলেই হচ্ছে আমার আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে। তাহলে এগুলোকে কি বলছি আমরা? উপাদান। অর্থাৎ এই জিনিসগুলোর সমন্বয়ে আমার আবহাওয়া জলবায়ু গঠিত। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ুর নিয়ামক। এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করো খুবই, যে উপাদান একটা জিনিস, নিয়ামক একটা জিনিস। উপাদানগুলো তো এই যে বললাম, বায়ুতাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, দৃষ্টির স্বচ্ছতা, এগুলো হচ্ছে আবহাওয়া জলবায়ুর উপাদান। মানে এই জিনিসগুলোর মিলেই হচ্ছে আমার আবহাওয়ার সৃষ্টি। কিন্তু যেগুলোর প্রভাবে এই যে এই উপাদানগুলো আছে, এই উপাদানগুলোর তারতম্যের সৃষ্টি হচ্ছে, সেইগুলোকে বলা হচ্ছে আবহাওয়া জলবায়ুর নিয়ামক। তাহলে নিয়ামক কি? যার প্রভাবে জলবায়ুর উপাদানগুলো পরিবর্তিত হয়, সেগুলোকেই বলা হয় নিয়ামক। যেমন ধরো বায়ুর তাপ। বায়ুর তাপ কি সবসময় একই রকম থাকে? একটু আগে বললাম যে আজকে খুব গরম, আবার আগের দিন বলবো যে না আজকে হচ্ছে সূর্য উঠছেই না। এই যে কোনো একটা প্রভাবক তো সেখানে কাজ করছে, সেই প্রভাবকটাই হচ্ছে আমার নিয়ামক। তাহলে এখন আমরা বায়ুর নিয়ামকগুলো নিয়ে আলোচনা করি, যেগুলোর প্রভাবে হচ্ছে আমার আবহাওয়া জলবায়ুর পরিবর্তন হয়, জলবায়ুর পরিবর্তন হয়। এর মধ্যে সর্বপ্রথম যে নিয়ামকটা আমরা আলোচনা করি সেই নিয়ামকটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশ তো আমরা চিনি, পৃথিবীর, এই পৃথিবীর গায়ে আমার কতগুলো দাগ আছে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এভাবে আমার অক্ষরেখাগুলো অবস্থান করছে। এখন আমরা বলে থাকি যে সূর্য সবসময় নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে কি হচ্ছে, এই নিরক্ষীয় অঞ্চলে বা এর আশেপাশে অঞ্চলগুলোতে সবসময় প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। কিন্তু যত হচ্ছে মেরুর দিকে চলে যাচ্ছি তত সূর্য তীর্যকভাবে কিরণ দিচ্ছে, অর্থাৎ তাপের প্রখরতাটা সেখানে অনেকটাই কমে যাচ্ছে। যেখানে সরাসরি তাপ পড়ে সেখানে তাপের প্রখরতাটা বেশি থাকে, যত বাঁকাভাবে পড়বে তত প্রখরতাটা কম হবে। তার মানে নিরক্ষ অঞ্চলের আশেপাশে এলাকায় যে দেশগুলো আছে সেই দেশগুলোতে দেখা যাচ্ছে যে আমার তাপমাত্রার পরিমাণটা অনেক বেশি। কিন্তু আচ্ছা যাই হোক, এদিকে আমরা না যাই। সেই অঞ্চলগুলোতে হচ্ছে আমার তাপমাত্রার পরিমাণটা বেশি, এবং যতই আমরা উত্তর এবং দক্ষিণের দিকে চলে যাব ততই তাপমাত্রাটা কমতে শুরু করবে। যেমন যদি একটা মোমবাতি জ্বালাই, এটা যদি মোমবাতি হয়, ঠিক মোমবাতির উপরে যদি আমি হাত দিই, হাত দিলে কি হবে, এখানে আমার তাপটা খুবই বেশি লাগবে, হাতটা পুড়ে যাবে, আমার সাথে সাথেই টান দিতে হবে। কিন্তু আমি তোমাদের খেলা দেখানোর জন্য এখানে হাত দিতে পারি, এখানে হাত দিতে পারি, যে আমার কিছু হচ্ছে না। ঠিক সেই রকমই যেখানে সরাসরি তাপ পড়ে সেখানে উত্তাপের পরিমাণটা অনেক বেশি হয়, কিন্তু যেখানে তীর্যকভাবে তাপ পড়ে সেখানে উত্তাপের পরিমাণটা অনেক কম হয়। এটা গেল অক্ষাংশগত অবস্থান। তাহলে দেখছি যে অক্ষাংশগত অবস্থানের জন্য আমার জলবায়ুর
পরিবর্তন হচ্ছে। দ্বিতীয়ত যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে উচ্চতা। এখনই আমরা যেটা বললাম যে হচ্ছে যেখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে সেইখানে তাপমাত্রাটা অনেক বেশি, কিন্তু এখন আমরা দেখবো যে যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেইখানেই আবার শীতল একটা জায়গার সৃষ্টি হতে পারে। কিভাবে হতে পারে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাব তাপমাত্রা ততই কমতে শুরু করবে। প্রতি কিলোতে প্রতি 1000 মিটারে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাবে। তার মানে একটি জায়গা যদি নিরক্ষ অঞ্চলেও অবস্থিত হয় এবং তার উচ্চতা যদি অনেক বেশি হয় তখন দেখা যাবে যে সেখানে টেম্পারেচার অনেকটা কম। ধরো আমাদের এই অঞ্চলের কথাই ধরো, হিমালয়ের পাদদেশে এবং হিমালয়ের মাথায় একই অক্ষাংশে অবস্থিত দুইটি স্থানের তাপমাত্রা কি একই? নিশ্চয়ই না। সমভূমিতে যেখানে তাপমাত্রা থাকবে 27-28 ডিগ্রি, কিন্তু হিমালয়ের উপরে সেখানে -ডিগ্রিতে টেম্পারেচার চলে যাবে। তাহলে চলে গেল হচ্ছে আমার উচ্চতার পার্থক্য। এরপরে আসি সমুদ্র থেকে দূরত্ব। একটি স্থলভাগ, ধরো বাংলাদেশের অবস্থার কথাই বলি, একটা দেখালাম, যা হয় হলো, যাই হোক তোর আলো নষ্ট হচ্ছে। যাই হোক, বাংলাদেশের কথাই যদি আমি বলি তাহলে কি হচ্ছে, এই আমার হচ্ছে বঙ্গোপসাগরের অবস্থান, যেই স্থানটি হচ্ছে আমার সমুদ্রের কাছে অবস্থান করছে সেই স্থানগুলোর তাপমাত্রা এবং আমার এই যত আমি ভূমির ভিতর চলে আসতেছি সেই অঞ্চলের তাপমাত্রার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। যেমন ধরো তুমি শীতকালে এই বগুড়া থেকে কি করলাম, অনেক ঠান্ডা শীতকালে বগুড়ায় তুমি এক গাদা শীত বস্ত্র নিয়ে হচ্ছে কক্সবাজার বেড়াতে গেলে, যে দেখলা যে তুমি যে এক বস্তা শীতের কাপড় নিয়ে এসেছো, এই শীতের কাপড় আনাটা তোমার পুরাটাই বোঝা বহন করা ছাড়া আর কিছুই হয়নি, কারণ ওই অঞ্চলে তখন বেশ গরম। তোমার হালকা কিছু কাপড় থাকলেই চলতো, শীতবস্ত্র অত ভারী ভারী শীতবস্ত্রের প্রয়োজন নেই। কিন্তু তোমার কিন্তু এলাকা বগুড়াতে অনেক শীতের কাপড়ের প্রয়োজন ছিল। তাহলে দেখা যাচ্ছে যে সমুদ্রের যে তাপ ধারণ ক্ষমতা, সেই তাপ ধারণ ক্ষমতাটা আমার স্থলভাগের জলবায়ুর মধ্যে প্রভাব ফেলছে। তাহলে আমরা জানি যে জলভাগ বিশাল, এটা ধীরে ধীরে তাপ গ্রহণ করে এবং ধীরে ধীরে তাপ ছেড়ে দেয়, ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে শীতকালে তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকে এবং গ্রীষ্মকালে তুলনামূলকভাবে শীতল থাকে। কিন্তু সমুদ্র উপকূল থেকে যতই আমরা ভূমির দিকে যাই ততই কি হয়, তাপমাত্রার পরিমাণ গ্রীষ্মকালে বাড়তে থাকে, শীতকালে কমতে থাকে। তাহলে এটা গেল হচ্ছে আমার সমুদ্র থেকে দূরত্বের প্রভাব। এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আরামদায়ক আবহাওয়া বিরাজ করে এবং কন্টিনেন্টের ভিতরে গেলে আমার চরম ভাবাপন্ন অবস্থার সৃষ্টি হতে পারে। এবার আসি বায়ু প্রবাহ। মানচিত্রটা না মুছলেও হতো, ওখান থেকে
থেকে বোঝানো যেত বায়ু প্রবাহ। এখন বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে সেটার উপরও আমার জলবায়ুর প্রভাব ফেলে। এই যে আমার মৌসুমী জলবায়ুতে কি হয়, শীতকালে বায়ু আসে উত্তর থেকে, ফলে হচ্ছে শীতকালে যখন আসে, একটু আগে বললাম যে নাম ছিল হয়তো, শীতকালে যে বায়ুটা আসে উত্তর থেকে আসার ফলে হিমালয়ের উপর দিয়ে আসে, তখন কি হয়, বায়ুটা শুষ্ক থাকে। কিন্তু গ্রীষ্মকালে যখন আসে তখন সে সমুদ্রের উপর দিয়ে আসে, তখন সে কেমন থাকে, আর্দ্র থাকে। ফলে কি হয়, প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। একই দেশ একই জায়গা, কিন্তু কি হচ্ছে, শীতকালে বায়ু এদিক থেকে আসার ফলে শুষ্ক থাকছে, আবার গ্রীষ্মকালে দক্ষিণ থেকে সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে সেখানে আর্দ্রতার পরিমাণটা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সম্পর্কে অবশ্য তোমরা আরো পরে বুঝতে পারবে, কারণ সমুদ্র তোমাদের আলোচনা করা হয়নি। তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি, সমুদ্র স্রোত, আমার সমুদ্রের যে স্রোতের সৃষ্টি হয়, স্রোত মানে হচ্ছে নিয়মিতভাবে পানি প্রবাহ, এই স্রোতগুলো দুই রকমের হয়, একটি হচ্ছে উষ্ণ আর একটি হচ্ছে শীতল। এখন এই যে একটু আগে যেমন সমুদ্রের নিকটবর্তীটা দেখালাম, সেরকমই হচ্ছে যদি একটি উষ্ণ অঞ্চলের পাশ দিয়ে আমার একটি শীতল স্রোত চলে যায়, তাহলে সেই অঞ্চলের উপর কি হয়, আমার এই শীতল স্রোতটার প্রভাব সেখানে পড়ে। আবার একটি শীতল স্থানের পাশ দিয়ে যদি হচ্ছে একটি উষ্ণ স্রোত চলে যায়, তাহলে তার উপরও সেই প্রভাবটা পড়ে। ফলে কি হচ্ছে, সেই অঞ্চলের আবহাওয়া জলবায়ুর উপর সেই সমুদ্র স্রোতটা প্রভাব ফেলে। যার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার উষ্ণ উপসাগরীয় স্রোত, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একটি স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত। এই উষ্ণ উপসাগরীয় স্রোত যখন এই লন্ডন, গ্রিস এই পাশটা দিয়ে চলে যায়, তখন দেখা যায় যে হচ্ছে ওই অঞ্চলের আবহাওয়াটা খুব বেশি শীতল আবহাওয়ায় পরিণত হয় না। উপসাগরীয় স্রোত যেহেতু উষ্ণ, সেহেতু ওই অঞ্চলটার আবহাওয়াটা তুলনামূলকভাবে আরামদায়ক একটি আবহাওয়ার সৃষ্টি হয়। ঠিক এই যে আটলান্টিক মহাসাগরে আরেকটি স্রোত হচ্ছে ক্যানারি স্রোত। সেই ক্যানারি স্রোতটা হচ্ছে আমার আফ্রিকার পাশ দিয়ে চলে গেছে, আর এই ক্যানারি স্রোতটা হচ্ছে একটি শীতল স্রোত। আমরা একটু আগে দেখিয়েছি যে আফ্রিকা অঞ্চলটা হচ্ছে আমার উষ্ণ অঞ্চলের একটি অঞ্চল। তো এই ক্যানারি স্রোতটা যেহেতু পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে, ফলে কি হচ্ছে, সেখানে খুবই এই ঠান্ডা একটা অনুভূত হচ্ছে, ফলে সেখানে আবহাওয়াটা ভালো থেকে যাচ্ছে, অতি উষ্ণ আবহাওয়ার সেখানে সৃষ্টি হচ্ছে না। আশা করি তোমরা সমুদ্র স্রোতটা বুঝতে পেরেছ, কারণ হচ্ছে সমুদ্র এভাবেই অবস্থান করে। এরপরে আছে পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান, পর্বত মানে বিশাল একটা ভূমি, যারা প্রাচীরের মতো বাঁধা হয়ে অবস্থান করে। তো প্রাচীরের মতো বাঁধা হয়ে অবস্থান করার ফলে সেটা কি করছে, রোদ আসতে বাধা দিচ্ছে, ফলে সেখানে ছায়ার সৃষ্টি হচ্ছে। ফলে পর্বতের যে পাশ থেকে সূর্য রশ্মি আসছে, তার বিপরীত পাশে দেখা যায় যে হচ্ছে কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, কিন্তু অপর পাশে আমার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে। ঠিক বৃষ্টিপাতের ক্ষেত্রে যেমন প্রভাব ফেলে, ঠিক দেখা যাচ্ছে এই পাশ থেকে যখন মেঘ যায়, এই পাশে বৃষ্টিপাত বেশি হয়, অর্থাৎ অনুবার ঢালটা শুষ্ক থাকে, প্রতিবার ঢালে
আমার বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে, ফলে এটা আবহাওয়া জলবায়ুর উপর বিশাল ভূমিকা ফেলে থাকে। এবং আমার মৌসুমী জলবায়ুর ক্ষেত্রে দেখা যায় যে পর্বতের উপর থেকে বায়ু আসার ফলে সেই বায়ুটা অনেক শীতল থাকে, সেটাও হচ্ছে আমার জলবায়ুতে প্রভাব ফেলছে। আর কি হতে পারে? ভূমির ঢাল, বনভূমি। এই পর্বতের অবস্থানের সাথে ভূমির ঢালের সম্পর্ক আছে। ভূমি যেদিকে ঢালু হবে সূর্যটাপটা সেই রকম পড়বে। দেখা যাচ্ছে যে সূর্য যখন এই দিক দিয়ে আসছে এই ঢালে তাপমাত্রা বেশি, কিন্তু এই ঢালে তাপমাত্রাটা কম। অর্থাৎ সূর্য রশ্মির পতন কোণের উপর ভূমির ঢালটা যদি অনুকূলে থাকে তাহলে তাপমাত্রা তুলনামূলক বেশি, কিন্তু বিপরীত পাশে তুলনামূলক কম। এরপরে আসি মৃত্তিকার গঠন বা গুণট। মৃত্তিকার গুণট আমরা 3 ধরনের মাটি জানি: দোআঁশ মাটি, বেলে মাটি এবং এঁটেল মাটি। এদের পানি ধারণ ক্ষমতা একটার এক এক রকম, তাপ ধারণ ক্ষমতা এক একটার এক এক রকম। আমার মরুভূমি অঞ্চলে কি হয়? শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়ে যায়, কারণ সেখানে বৃষ্টি হলে মাটিটা পানি ধরে রাখতে পারে না, সরাসরি পানিটা নিচে চলে যায়, ফলে মাটিটা শুষ্কই থেকে যায়। আবার আমাদের এই অঞ্চলে যেখানে দোআঁশ মাটির পরিমাণ বেশি, সেখানে মাটিটা আর্দ্রই থেকে যায়, ফলে সেখানে প্রচুর উদ্ভিদ জন্মায় এবং যেটা জলবায়ুর ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে। তাহলে আমার মৃত্তিকার গুণটা কেমন বা মৃত্তিকার গঠনটা কেমন তার উপর নির্ভর করছে সেই অঞ্চলের জলবায়ুটা কেমন হতে পারে। আর আছে কি? বনভূমির অবস্থান। যে অঞ্চলে বনভূমির পরিমাণ বেশি সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণও অনেক অনেক বেশি। কারণ হচ্ছে উদ্ভিদ নিজে প্রশোধনের মাধ্যমে পানি ছেড়ে দিচ্ছে এবং উদ্ভিদ থাকার ফলে সেই অঞ্চলটা ঠান্ডা শুষ্ক অবস্থা বিরাজ করছে, ঠান্ডা আবহাওয়া বিরাজ করে, ফলে সেই অঞ্চলে হচ্ছে আমার আর্দ্রতা বেশি থাকে এবং সেই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হয়। এবং যে অঞ্চলে বনভূমি থাকে সেই অঞ্চলে ঝড় বৃষ্টির যে বেগ, সেই বেগটাকে তারা প্রতিহত করতে পারে। আমরা জানি যে সিডরের হাত থেকে, সিডর তারপরে পরবর্তী যে আরো কত মহাসেন, আরো কয়েকটি ঝড় হয়ে গেল, সেগুলোর হাত থেকে আমাদের সুন্দরবন আমাদের খুবই কি বলবো, আমাদের একদম মায়ের মতো আগলে রেখে রক্ষা করতে পেরেছিল। তাহলে আমরা এই যে জিনিসগুলো জানলাম যে এইগুলোর প্রভাবে হচ্ছে আমার আবহাওয়া জলবায়ু কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে, কম বেশি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলোর প্রভাবে আবহাওয়া জলবায়ু পরিবর্তিত হচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে আবহাওয়া জলবায়ুর নিয়ামক। এবং জলবায়ুর নিয়ামকও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, যার উপর থেকে প্রচুর প্রশ্ন হতে পারে এবং প্রত্যেকটা নিয়ামককে ধরেই একটা করে কিন্তু উদ্দীপক তৈরি করা যেতে পারে। যেমন বললাম যে আহনাফ এমন একটি দেশে বাস করে যে দেশের মাটির মধ্যে হচ্ছে বেলে কণার পরিমাণটাই বেশি, ফলে সেখানে বৃষ্টি হলে হঠাৎই বন্যার সৃষ্টি হয় এবং বন্যাটা আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু সেই অঞ্চলে খুব বেশি গাছপালা জন্মায় না। খুব বেশি গাছপালা জন্মায় না, যা জন্মায় তার কিছুটা কাঁটাযুক্ত গাছের পরিমাণটাই বেশি থাকে। তাহলে কোথায় কোন নিয়ামকের কথা বলছি আমরা? হ্যাঁ, আমরা মৃত্তিকার গুণটের কথা বলছি। তুমি শিলংয়ে বসে
চা খাচ্ছ, দেখলে যে হচ্ছে তুমি তখন ফোনে তোমার মার সাথে কথা বলছো, দেখলে যে তোমার মা বলছে যে খুব গরম, কিন্তু তুমি শিলংয়ের ঠান্ডা কি বলে শীতের কাপড় গায়ে দিয়ে হচ্ছে মার সাথে কথা বলছো। তাহলে এটা কিসের জন্য হলো বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছ, উচ্চতার জন্য এই পার্থক্যের সৃষ্টি হয়েছে। তো এরকম প্রত্যেকটা নিয়ামককে ধরে ধরেই একটি করে উদ্দীপক বানানো সম্ভব, এবং এখান থেকেও প্রশ্ন আসার পরিমাণটা অনেক বেশি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে প্রত্যেকটা নিয়ামক থেকেই আমরা প্রশ্ন করতে পারবো, এবং এখান থেকে প্রশ্ন খুবই খুবই বেশি হয়, এবং তোমরা আশা করি সবাই সুন্দর মতো উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, বাসায় থেকো, ভালো থেকো, এবং শীঘ্রই দেখা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তারপরে নিশ্চয়ই আমরা আবার সবাই একসাথে সময় কাটাতে পারবো। ধন্যবাদ।